উপদেষ্টার পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের সচিবালয় ঘেরাও, ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষে আহত ৮০। আন্দোলনে দুষ্কৃতকারী ঢুকে পড়ার দাবি পুলিশের। দৌড়ায় যায়, দাপ করে বাড়ি মারছে ভাই, আমি পড়ে যাই, এনে ব্যথা পাইছি ভাই। তারা যেভাবে পারছে লাঠি দিয়ে মারছে। আমরা ভিতরে যাওয়ার পরে ওনার বাইরে থেকে গেট আটকে দিয়ে তারপর হচ্ছে ভিতরে আমাদের সাথে হামলা করছে। শিক্ষার্থীদের মাঝে হয়তো বা দুষ্কৃতিকারীরা কিছু ঢুকে গেছিল, ইনডিসক্রিমিনেটলি কিন্তু তারা কিন্তু গাড়ি ভাঙচুর করছে। হতাহতদের নির্ভুল তালিকা প্রকাশ সহ ৬ দাবিতে দিনভর মাইলস্টোন শিক্ষার্থীদের বিক্ষোভ। প্রায় ৯ ঘন্টা অবরুদ্ধ থাকার পর ক্যাম্পাস ছাড়লেন ২ উপদেষ্টা ও প্রেস সচিব। ছাত্রদের সাথে বিষয়টা মীমাংসা করেই সারা নিরাপদে চলে যাবে। ৫-৬ জন প্রতিনিধি কালকে যাবেন মন্ত্রণালয়ে, একটা মিটিং হবে, তাদের আরও যে সমস্ত দাবি দেওয়া রয়েছে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত ১১টার সময় সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোর। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। মাইলস্টোন ট্র্যাজেডিতে শিক্ষার্থী শিক্ষক সহ নিহত বেড়ে ৩১। ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরকে রাজশাহীতে দাফন। সাহসের গল্প লেখা শিক্ষিকা মেহেরিন নীলফামারীতে সমাহিত। বিএনপি জামায়াত সহ ৪টি রাজনৈতিক দলের প্রতিনিধির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক। উদ্ভূত পরিস্থিতিতে করণীয় ঠিক করতে আলোচনা। মাইলস্টোন শিক্ষার্থীদের ৬ দফার সঙ্গে একাত্মতা ঘোষণা এনসিপির। কেউ যেন উদ্ভূত পরিস্থিতির সুযোগ নিতে না পারে, সবাইকে সতর্ক থাকার আহ্বান নেতাদের। দুর্ঘটনা কবলিত বিমানটি ফিট ছিল কিনা তদন্ত করে প্রকাশের দাবি বিএনপি নেতাদের। হতাহতদের প্রকৃত তালিকা প্রকাশের আহ্বান জামায়াত আমিরের। শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় সচিবালয় সহ আশেপাশের এলাকা। ২ উপদেষ্টার পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের কর্মসূচি ঘিরে ছড়িয়ে পড়ে উত্তেজনা। সচিবালয়ের প্রধান ফটক টপকে ভেতরে ঢুকে গেলে তাদেরকে ছত্রভঙ্গ করতে লাঠি চার্জ করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে গুলিস্তান ও আশেপাশের এলাকায়ও চলে ধাওয়া পাল্টা ধাওয়া। এ ঘটনায় আহত হয় ৮০ জনের বেশি। টিয়ার শেল, সাউন্ড গ্রেনেডের মুহুর্মুহু শব্দে উত্তপ্ত হয়ে ওঠে রাজধানীর সচিবালয় 0 পয়েন্ট বাইতুল মোকাররম এলাকা। আরেক দিক থেকে আসছে ইট পাটকেল। মুখোমুখি অবস্থানে শিক্ষার্থী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। চলে ধাওয়া পাল্টা ধাওয়া। 0 পয়েন্ট থেকে শুরু করে সংঘর্ষ ছড়িয়ে পড়ে বাইতুল মোকাররমের দক্ষিণ গেট হয়ে প্রেস ক্লাব মোড় পর্যন্ত। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ। এর আগে দুপুরে সচিবালয়ের গেট ভেঙে ঢুকে পড়েন শত শত শিক্ষার্থী। সামনে থাকা গাড়ি ভাঙচুর শুরু করেন তারা। ছড়িয়ে পড়েন সচিবালয়ের ভেতরে। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করেন পুলিশ ও সেনা সদস্যরা। এ ঘটনায় আহত হন বহু শিক্ষার্থী। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। ওনার বাইরে থেকে গেট আটকে দিয়ে তারপর হচ্ছে ভিতরে আমাদের সাথে হামলা করছে। বুলেট, টিয়ার সেল, ইভেন মানে পুলিশে মেরে রক্ত বের করে দিচ্ছে আমাদের শরীর থেকে। দৌড়ায় যায়, দাপ করে বাড়ি মারছে ভাই, আমি পড়ে যাই, এনে ব্যথা পাইছি ভাই। শিক্ষার্থীদের মাঝে দুষ্কৃতকারী ঢুকে পড়ায় কঠোর হতে বাধ্য হওয়ার কথা জানায় পুলিশ। শিক্ষার্থীদের মাঝে হয়তো বা আরো অনেকে, আমরা যেটা পরবর্তীতে দেখেছি, হয়তো বা দুষ্কৃতিকারীরা কিছু ঢুকে গেছিল, তাদেরকে মিসগাইড করে এই সচিবালয়ের ভিতরে ঢুকছে। ঢোকার পরে মানে ইনডিসক্রিমিনেটলি কিন্তু তারা কিন্তু গাড়ি ভাঙচুর করছে। উত্তেজনায় সচিবালয়ের সামনে ৩ ঘন্টা ধরে বন্ধ ছিল যানবাহন চলাচল। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। বিএনপি, জামায়াত, এনসিপি ও ইসলামী আন্দোলনের সঙ্গে যমুনায় বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। বৈঠকের বিষয়ে কথা বলছেন আইন উপদেষ্টা। সরাসরি যাচ্ছি সেখানে। উচিত আর হচ্ছে আমরা আমাদের প্রধান উপদেষ্টা উনি শুধু ঐক্যের কথা বলেননি, উনি বলেছেন আপনাদের মধ্যে ঐক্য আছে, এটা আর একটু দৃশ্যমান হলে ভালো হয়। আপনারা যে ফ্যাসিবাদ প্রতিরোধের প্রশ্নে হোক বা গঠনমূলক কোনো কর্মসূচির প্রসঙ্গে হোক, আপনারা যদি একসাথে থাকেন, এটা যদি মানুষ দেখে, মানুষের মধ্যে স্বস্তির ভাব আসবে, মানুষের মধ্যে একটা মানে অনেক বেশি মানুষ খুশি হবে এটা দেখলে। মানুষ দেখতে চায় আপনাদেরকে একসাথে আছেন, দেখতে চায়। তো ওনারা বলেছেন, আরেকটা জিনিস হাইলাইট করেছেন যে ওনাদের মধ্যে ঐক্য আছে, এটা প্রমাণ হচ্ছে ওনারা মাঠে যাই বলুন না কেন, যখনই প্রধান উপদেষ্টা ডাকেন তখন তো ওনারা এসে হাজির হন।
আরেকটা কথা বলেছেন আমাদের মধ্যে যে ঐক্য আছে, এটা আরেকটা প্রমাণ হচ্ছে আমরা তো জাতীয় ঐক্যমত কমিশনের মিটিংয়ে রেগুলার যাচ্ছি, কথা বলছি। ওনারা মূলত আমাদেরকে যে এই মেসেজটা দিয়েছেন চারটা বড় দল, যে রাজনৈতিক দলগুলোর ঐক্য নিয়ে, বিশেষ করে ফ্যাসিবাদ বিরোধী প্রশ্নে ঐক্যবদ্ধ, ওনাদের মধ্যে একতা এবং ঐক্য নিয়ে আমাদের মধ্যে কোনো রকম হতাশা, কোনো রকম প্রশ্ন, কোনো রকমের টেনশন থাকার প্রয়োজন নাই। ওনারা আইডেন্টিফাই করেছেন যে দেশের বিভিন্ন স্থানে যে নিষিদ্ধ দল আছে, যে ফ্যাসিস্টদের সহযোগী আছে, তারা মাঝে মাঝে মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে। সেই ক্ষেত্রে ওনারা বলেছেন আমাদেরকে প্রশাসনিকভাবে কঠোর ব্যবস্থা নিতে। আমরা ওনাদের বলেছি আপনারা মাঠে দৃশ্যমান ঐক্যটা আরও বেশি দৃশ্যমান করবেন। এই প্রসঙ্গ, এই সমস্ত কথাবার্তা বলে ভবিষ্যতে যে কোনো প্রশ্নে প্রধান উপদেষ্টা ডাকলেই সবাই আলোচনায় অংশ নেবেন, একসাথে মতামত প্রকাশ করবেন, একসাথে সিদ্ধান্ত নেবেন। এই ধরনের একটা খুব ভালো একটা ঐক্যের আবহর মধ্যে দিয়ে আমাদের মিটিংটা শেষ হয়েছে। ধন্যবাদ। চারটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা, সে বিষয়ে কথা বলেছিলেন আইন উপদেষ্টা। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। এদিকে 6 দফা দাবিতে দিনভর বিক্ষোভ করে মাইলস্টোনের শিক্ষার্থীরা রাতে অবরোধ কর্মসূচি প্রত্যাহার করলেও আগামীকাল সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসবেন তারা। এর আগে শিক্ষার্থীদের তোপের মুখে 9 ঘণ্টা অবরুদ্ধ থাকার পর মাইলস্টোন ক্যাম্পাস ছাড়েন সরকারের 2 উপদেষ্টা ও প্রেস সচিব। যুদ্ধ বিমান দুর্ঘটনায় নিহতদের সঠিক সংখ্যা, হতাহতদের তালিকা প্রকাশ সহ 6 দফা দাবিতে দিনভর উত্তপ্ত ছিল উত্তরার মাইলস্টোন কলেজ। শিক্ষার্থীদের প্রতিবাদ ও বিক্ষোভের মুখে 9 ঘণ্টা অবরুদ্ধ ছিলেন সরকারের 2 উপদেষ্টা আসিফ নজরুল, সিয়ার আবরার এবং প্রেস সচিব শফিকুল আলম। পরে সন্ধ্যা 7:30টায় কড়া নিরাপত্তায় ক্যাম্পাস ছাড়েন তারা। এর আগে নিজেদের দাবি নিয়ে মঙ্গলবার সকাল থেকেই দুর্ঘটনাস্থলে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। অবশেষে সন্ধ্যায় তাদের সরিয়ে দেয় আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ বলছে শিক্ষার্থীদের বিক্ষোভ কেন্দ্র করে জলঘোলা করার চেষ্টা করেছে কোনো মহল। আমাদের কাছে অভিযোগ ছিল যে অনেকে বাইরের কিছু লোক এখানে এই আন্দোলনের সাথে যুক্ত হচ্ছে। আমরা তাদের যদি পরিচয় আমরা যদি পেয়ে যদি আমাদের কাছে ভ্যালিড তথ্য আসে যে এই ধরনের পরিস্থিতিটাকে উস্কে দিয়ে কেউ প্রভোকেশন করার চেষ্টা করেছে, নিশ্চয়ই তার জন্য আইন আছে দেশে, নিশ্চয়ই প্রত্যেকটা লোকে আইন অমান্য করলে তো তার আইনি ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। শিক্ষার্থীরা জানান দাবি নিয়ে বুধবার সচিবালয়ে বৈঠকে বসবেন স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে। আমাদেরকে 10 জনকে ডাকা হয়েছে। এখানে শিক্ষকও থাকতে পারে, এখানে সংখ্যা হয়তো বেড়ে দাঁড়ায় 15 জন হতে পারে। পুলিশ কর্মকর্তারা যারা এখানে ছিল তারা আমাদেরকে আশ্বস্ত করেছে সুষ্ঠু তদন্ত এবং বিচার পাবো ইনশাল্লাহ। এদিন সকাল 10:30টার দিকে বিমান দুর্ঘটনাস্থল পরিদর্শনে গেলে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন আইন উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব। উত্তেজিত শিক্ষার্থীদের শান্ত করতে আলোচনায় বসেন মাইলস্টোনের শিক্ষক ও শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে। কেমনে আহত আবার কমে, আবার নিহত কমে, এটা আমাদের লাশের হিসাব দিতে হবে। আমাদের প্রিন্সিপালের গায়ে হাত তোলা হয়েছে, কলেজ স্টুডেন্টদের গায়ে হাত তোলা হয়েছে, সেটার আমরা বিচার চাই। আলোচনা শেষে সংবাদ সম্মেলনে সব দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন আসিফ নজরুল। সরকারের পক্ষ থেকে আপনাদেরকে আশ্বাস দিচ্ছি, আমরা আপনাদের প্রতিটা দাবি পূরণ করব। আপনাদের সাথে যেই বাহিনীরা খারাপ ব্যবহার করেছে, সরকারের পক্ষ থেকে আমরা ক্ষমা চাচ্ছি। শিক্ষার্থীরা আবারও বিক্ষোভ শুরু করলে পুনরায় উপদেষ্টাদের ভবনের ভেতরে নিয়ে যায় আইনশৃঙ্খলা বাহিনী। এদিকে যুদ্ধ বিমানের বিধ্বস্ত স্থান হায়দার আলী ভবন ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে ক্ষতিগ্রস্ত ভবনের নিচতলা। ধ্বংসস্তূপ থেকে নমুনা সংগ্রহ করেছে বিমান বাহিনী ও সিআইডির সদস্যরা। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। উত্তরায় যুদ্ধ বিমান বিধ্বস্তে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের আর্তনাদে ভারী হয়ে উঠেছে হাসপাতাল। করিডোর জুড়ে এখন শুধু স্বজনের কান্না আর সৃষ্টিকর্তার কাছে ফরিয়াদ। শিক্ষক, শিক্ষার্থী সহ নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 31 জনে। দগ্ধ হয়ে বার্ন ইনস্টিটিউট সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন 69 জন। তাদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক। রাতভর অপেক্ষা, ফুটফুটে শিশুকে ফিরে পাওয়ার হাজারো প্রার্থনা যখন ব্যর্থ হয়ে লাশ নিয়ে ফিরতে হয় স্বজনকে, তখন আর যেন পা চলে না কারো। চোখের সামনে পৃথিবী হয়ে যায় শূন্য। বিমান বিধ্বস্ত হয়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের অনেকেই জাতীয় বার্ন ইনস্টিটিউট সহ রাজধানীর বিভিন্ন হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। যদি লাশ নেন তাহলে আপনারা
আসেন, তখন আমরা রাত্রে ব্রাহ্মণবাড়িয়ার থেকে রওনা দিচ্ছি। লাশগুলো নিতে পারতেছি না, শুধু পুলিশ ক্লিয়ারেন্স নেই। হাসপাতালের বারান্দায় সন্তানদের খবর জানতে উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে অপেক্ষায় স্বজনরা। সিএমএসএ খুঁজছি, গতকালকে ঢাকা মেডিকেলও খোঁজা হয়েছে, পাওয়া যায়নি। আহতদের সহযোগিতার জন্য এগিয়ে এসেছেন স্বেচ্ছাসেবী সহ সর্বস্তরের মানুষ। বাদ যাননি তৃতীয় লিঙ্গের সদস্যরাও। রক্ত দেওয়ার জন্য আসছি এখানে, এখনো পর্যন্ত রক্ত দেওয়া হয়নি, আমরা রক্ত দিয়ে যাব। মঙ্গলবার দুপুরে বার্ন ইনস্টিটিউটের ব্রিফিংয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ডক্টর সাইয়েদুর রহমান জানান, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 29 জনে। এদিকে মরদেহ এবং দেহাবশেষের সঠিক সংখ্যা দিতে কিছুটা সময় লাগবে বলে জানান তিনি। তথ্যের পার্থক্যগুলো দূর হতে হয়তো একটু সময় লাগবে, যেহেতু মৃতদেহ এবং দেহাবশেষ নিয়ে আমাদের কিছু পার্থক্য আছে। বার্ন ইনস্টিটিউটে গণমাধ্যমে মুখোমুখি হন শ্রম উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন। ঢাকা শহরের মতো জনবহুল এলাকায় যুদ্ধ বিমানের প্রশিক্ষণ নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ব্ল্যাক বক্স থেকে তথ্য না পাওয়া পর্যন্ত কি কারণে দুর্ঘটনা ঘটেছিল তা জানা সম্ভব নয়। এটা ব্ল্যাক বক্স অ্যানালাইসিস না করা পর্যন্ত বোঝা যাবে না এটা কি টেকনিক্যাল এরর না পাইলট। বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় রাষ্ট্রীয় শোক পালন করছে জাতি। রাজধানীর উত্তরার এই মাইলস্টোন কলেজের দুর্ঘটনা পুরো জাতিকে কাঁদিয়ে তুলেছে। রয়ে গেছে কিন্তু হাজারো প্রশ্ন। এই প্রাণগুলো কি আর কখনো ফিরে আসবে? তাদের স্বজনরা কি তার সন্তানকে আর কখনো ফিরে পাবেন? হয়তো আর পাবেন না। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। মাইলস্টোন ট্র্যাজেডিতে শিক্ষার্থীদের 6 দফা দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে এনসিপি। বর্তমান পরিস্থিতিকে কেন্দ্র করে কেউ যাতে সুযোগ নিতে না পারে সে বিষয়ে সচেতন থাকার আহ্বান জানান দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটরে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। মাইলস্টোন কলেজে যুদ্ধবিমান দুর্ঘটনার পর শিক্ষার্থীদের প্রতিবাদ সামাজিক ও রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে। শিক্ষার্থীদের প্রতিবাদ প্রতিধ্বনিত হয় তাদের 6 দফা দাবিতে। মাইলস্টোন ট্র্যাজেডিতে শিক্ষার্থীদের 6 দফা দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে এনসিপি। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটরে দলীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন করে দলটি। সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের 6 দফা দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে শিক্ষা উপদেষ্টার দায়িত্বহীন অবস্থানের প্রতি ক্ষোভ জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। মাইলস্টোন কলেজের শিক্ষার্থীদের আন্দোলনরত শিক্ষার্থীদের যে 6 দফা দাবি, সেই 6 দফা দাবির সাথে আমরা জাতীয় নাগরিক পার্টি সংহতি প্রকাশ করছি। সরকার দায়িত্বশীল আচরণ এবং সঠিক সময় সঠিক পদক্ষেপ নিতে না পারায় পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণেরও বাইরে চলে গিয়েছে। আমরা কিছু কিছু উপদেষ্টার খুবই দায়িত্বজ্ঞানহীন আচরণ দেখেছি, বিশেষত শিক্ষা উপদেষ্টার। উদ্ভূত পরিস্থিতিকে কেন্দ্র করে যাতে কেউ সুযোগ সুবিধা নিতে না পারে, আওয়ামী লীগের যত সোশ্যাল মিডিয়া পেজ আছে সেখান থেকে কিন্তু এক ধরনের প্রচারণা করা হচ্ছে, মিথ্যা তথ্য দেওয়া হচ্ছে। তো সেই জায়গায় আসলে আমাদের সচেতন হওয়া উচিত। এদিকে মাইলস্টোন ট্র্যাজেডিতে হতাহতের স্মরণে নোয়াখালীতে দোয়া অনুষ্ঠান করেছে জাতীয় নাগরিক পার্টি। এ সময় এনসিপির কেন্দ্রীয় নেতারা দেশবাসীকে আহত ও নিহতদের পরিবারের পাশে থাকার আহ্বান জানান। যখন পরিস্থিতি সৃষ্টি হয় সেখানে আমরা স্বাস্থ্য উপদেষ্টাকে দেখি নাই, সরকারের যারা কনসার্ন মিনিস্ট্রি তাদেরকে আমরা প্রেস ব্রিফিংয়ে অথবা জাতি একটা অন্ধকারে ছিল, এবং আজকে তারা কথা বলেছে, এটা আমাদের যেমন আশার দিক। আমরা সর্বোচ্চ সতর্কতায় রয়েছি এবং দেশবাসীর সাথে আছি, এবং আমাদের সারা বাংলাদেশের মানুষদেরকে আহ্বান জানাচ্ছি সবাই তাদের ফ্যামিলির পাশে দাঁড়ান এবং ভবিষ্যৎ বাংলাদেশ পুনর্গঠনে কনস্ট্রাকটিভ ওয়েতে ডিস্ট্রাকটিভ ওয়েতে নয়, শিক্ষার্থীদের আপনারা পাশে থাকবেন এবং শিক্ষার্থীদের দাবিগুলো যৌক্তিকভাবে মেনে নিন। দোয়া অনুষ্ঠানে হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, নাসিরউদ্দিন পাটোয়ারি, তুহিন ইমরান সহ এনসিপির অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। তুষার আহমেদ ইমন, সময় সংবাদ, ঢাকা। মাইলস্টোনে বিধ্বস্ত বিমানটি প্রশিক্ষণের জন্য ফিট ছিল কিনা তা তদন্ত করে জনসম্মুখে প্রকাশ করার দাবি জানিয়েছে বিএনপি। দুপুরে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে হতাহতের জন্য দোয়া অনুষ্ঠানে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এ সময় জনবসতিপূর্ণ এলাকায় প্রশিক্ষণ বিমানের কার্যক্রম কতটা যৌক্তিক সে বিষয়ে প্রশ্ন তোলেন গয়েশ্বর চন্দ্র রায়। এ সময় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, হতাহতদের জন্য বিএনপির প্রতিটি কার্যালয়ে মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পরে নিহতদের আত্মার মাগফিরাত ও আহত এবং দগ্ধদের সুস্থতা কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আকাশে বিমানটি উড়ানের আগে তার পরীক্ষা নিরীক্ষা হয়েছে কিনা যথাযথভাবে, এবং এই বিমানটা চলার মতো যান্ত্রিকভাবে
সক্ষম ছিল কিনা। সেজন্যই আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জনগণের পক্ষ থেকে এই প্রশ্নের উত্তরগুলো খুঁজে বের করা এবং জনসমক্ষে প্রকাশ করার জন্য আমি দাবি করব। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতদের প্রকৃত তালিকা দ্রুত প্রকাশ করার দাবি জানিয়েছেন। বিকেলে রংপুর সদর উপজেলার মমিনপুরে জাতীয় সমাবেশে যাবার পথে নিহত হওয়া এক কর্মীর কবর জিয়ারতে গিয়ে এ দাবি জানান তিনি। এ সময় তিনি বলেন, যারা চোরের মানসিকতা নিয়ে রাজনীতিতে পদার্পণ করবেন তাদের জন্য ভিক্ষাবৃত্তি ভালো। তিনি বলেন, দুর্নীতিমুক্ত মানবিক রাষ্ট্র গঠনের লক্ষ্যেই কাজ করে যাচ্ছে জামায়াত। এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার সহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। এখনো অনেক মানুষ হাহাকার করে কাঁদছে। হাসপাতালের বেডেও তার সন্তান নাই, আর মৃত্যুবরণ যারা করেছে তার তালিকাতেও নাই। তারা কোথায়? সেই তালিকাটা আমাদের লাগে। আমাদের ধারণা শতাধিক লোক মারা গেছে। এরা কারা? এরা কচি কচি বাচ্চা, স্কুলের বাচ্চা, মায়ের বুকের খাঁচা ভেঙে ওরা চলে গেছে। যে মার সোনামানিক চলে গেছে, তিনি বুঝতে পারছেন তার বুকের উপর কত বড় একটা চাপ পাথর চেপে বসেছে। আমরা এই পরিবারগুলোর প্রতি সহানুভূতি প্রকাশ করছি। দলীয় প্রধান দেশের প্রধানমন্ত্রী হতে পারবেন না, এ বিষয়ে বেশিরভাগ রাজনৈতিক দল একমত হয়েছে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের 17তম দিনের বৈঠকে সিদ্ধান্ত হয়। এদিন তত্ত্বাবধায়ক সরকার বাছাই কমিটি নিয়ে একমত হলেও কিভাবে এবং কোন পদ্ধতিতে হবে তা নিয়ে রয়ে গেছে বিতর্ক। আগামী 2 দিনের মধ্যে তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে একমতে পৌঁছাতে পারবে বলে আশাবাদী কমিশন। এ সময় দ্রুত ঐকমত্যে পৌঁছাতে রাজনৈতিক দলগুলোকে সহায়তার আহ্বান জানান কমিশনের সহ সভাপতি। এদিন মাইলস্টোন ট্র্যাজেডিতে শোক প্রস্তাব গ্রহণের মধ্য দিয়ে শুরু হয় ঐকমত্য কমিশনের বৈঠক। এবং তারপরে এবং এই দেশের সকল জনগণ, শিশু কিশোর প্রাণদের জন্য আমরা প্রধানমন্ত্রী পদে আসীন ব্যক্তি একই সঙ্গে দলীয় প্রধানের পদে অধিষ্ঠিত থাকবেন না মর্মে একমত হয়েছেন প্রায় 3/4 রাজনৈতিক দল ও জোট। কিছু দল ও জোট এ বিষয়ে ভিন্ন মত ব্যক্ত করেছেন। ওই সমস্ত দল ও জোট চাইলে জাতীয় সনদে নোট অফ ডিসেন্ট দিতে পারবেন। আমরা আশা করছি যে কোনো রাজনৈতিক দল হয়তো তাদের বিবেচনাগুলো পুনর্বিবেচনা করে তাদের সিদ্ধান্ত পরিবর্তন করবে। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি, রংপুরের সাবেক পুলিশ কমিশনার সহ 24 জনকে পলাতক ঘোষণা করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আসামিদের পক্ষে রাষ্ট্র থেকে 4 আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে। সকালে চিফ প্রসিকিউটর জানান, পলাতক 24 আসামিকে হাজির হতে 2টি পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়। এরপরও আসামিরা হাজির হননি। পরে তাদের পলাতক দেখিয়ে তাদের পক্ষে সরকারি খরচে 4 জন আইনজীবী নিয়োগ করেন ট্রাইব্যুনাল। এ মামলায় অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করা হয়েছে 28 জুলাই। এদিন আবু সাইদ হত্যা মামলায় সাবেক প্রক্টর সহ 4 জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। গত বছরের 16 জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পার্ক মোড়ে পুলিশের গুলিতে শহীদ হন আবু সাইদ। চলতি বর্ষা মৌসুমে বৃষ্টির পরও কমছে না ভ্যাপসা গরম। এজন্য বাতাসে আর্দ্রতা বেশি থাকায় কারণ বলছে আবহাওয়া অধিদপ্তর। বিস্তারিত তাসনিয়া নিশাত মিমের রিপোর্টে। চলছে বর্ষাকাল, আর তাই বাতাসে আর্দ্রতার মাত্রা অনেকটাই বেশি। কখনো টানা বৃষ্টি, কখনো গুড়ি গুড়ি। আবহাওয়া অধিদপ্তর বলছে, বর্ষায় বাতাসে থাকে পর্যাপ্ত আর্দ্রতা। সেই আর্দ্রতার পাশাপাশি বৃষ্টি মিললে বজায় থাকে ভারসাম্য। যদি আর্দ্রতা আছে, বৃষ্টি নেই, কোনো কারণে বৃষ্টি মেকানিজম, মিষ্টি হওয়ার জন্য যে মানে একটা সার্কুলেশন দরকার, যদি না থাকে সেক্ষেত্রে আর্দ্রতা সমস্যা হয়ে যাবে। অন্য যে কোনো সময়ের বৃষ্টির সঙ্গে আষাঢ় শ্রাবণের বৃষ্টির কিছু বৈসাদৃশ্যের কথা জানালেন এই আবহাওয়াবিদ। বর্ষাকালে যে বৃষ্টিটা থাকে হচ্ছে শ্যালো কনভেকশন, অর্থাৎ মেঘের হাইট কম থাকে। এই জন্য বৃষ্টির পানি অনেকটা গরমের মতো। চৈত্র মাস বা বৈশাখ মাসে যে বৃষ্টি হয় এটা হলো ডিপ কনভেকশন, এই সময় মেঘের হাইটটা অনেক বেশি থাকে এবং ওই সময় বৃষ্টির পানিটা প্রচণ্ড ঠান্ডা থাকে।
বাড়তি আর্দ্রতা আর তাপমাত্রার ওঠানামার কারণে কিছু স্বাস্থ্যগত ঝুঁকির কথা জানাচ্ছেন বিশেষজ্ঞরা। বর্ষাকালে একদিকে যেমন ডেঙ্গু চিকনগুনিয়া বাড়ে, অন্যদিকে পানিবাহিত রোগগুলো বাড়ে, ফুড পয়জনিং বেড়ে যায় এবং সাথে পানি শূন্যতা, লবণ শূন্যতা এবং গরমের কারণে হিট স্ট্রোকের মতো রোগগুলি হয়। সারা দেশে মৌসুমী বায়ু সক্রিয় থাকার কারণে 24 জুলাইয়ের মধ্যে উত্তর বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তাসনিয়া নিশাত মিম, সময় সংবাদ, ঢাকা। থানা থেকে লুট হওয়া গুলি পাওয়া গেল সন্ত্রাসীদের টর্চার সেলে। চট্টগ্রাম নগরীর চাঁদগাঁওয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে 2 সন্ত্রাসী গ্রুপে গোলাগুলি ঘটনায় পুলিশ র্যাবের যৌথ অভিযানে 10 জনকে গ্রেফতার করা হয়েছে। প্রকাশ্যে শটগান ও পিস্তল ব্যবহার করে সোমবার চট্টগ্রাম নগরীর চাঁদগাঁওয়ের ফরিদাপাড়া এলাকায় 2 সন্ত্রাসী গ্রুপ ইসমাইল হোসেন ও শহীদুল ইসলাম আধিপত্য বিস্তারের চেষ্টা করে। গোলাগুলিতে এ সময় আতঙ্কিত হয়ে পড়েন আশেপাশে বসবাসকারীরা। রাজধানীর শেওড়াপাড়ার একটি বহুতল ভবনে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের 3টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। বহুতল ভবনে দাউ দাউ করে জ্বলছে আগুন। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে 5তলা ভবনের 4র্থ তলা জুড়ে। মঙ্গলবার বিকেলে মিরপুর শেওড়াপাড়ার শামীম সরণির একটি আবাসিক ভবনে আগুন লাগে। এতে আতঙ্কিত হয়ে পড়েন ওই ভবনে বসবাসকারী সহ আশেপাশের মানুষজন। প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনের উপর ধোঁয়ার কুণ্ডুলি দেখে দৌড়ে আসেন অনেকে। তাৎক্ষণিক খবর দেন ফায়ার সার্ভিসে। কিছুক্ষণের মধ্যে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এলাকার ছোট ভাই ছিল, এদের সাপোর্টে আমি দরজাটা ভেঙে ওনাদেরকে ক্ষত অবস্থায় আনি নিচে। আহত হয় না কেউ, আলহামদুলিল্লাহ আহত কেউ হয়নি। আমার কাছে ফোন ছিল, আমি ফায়ার সার্ভিসে ফোন দিছি। ফোন দেওয়ার 10 থেকে 15 মিনিটের মধ্যে ফায়ার সার্ভিস আমাদের সামনে আসছে। ফায়ার সার্ভিস বলছে আগুনের সূত্রপাত নিশ্চিত হওয়া যায়নি, তবে বাসার আসবাবপত্র পুড়ে ছাই হয়েছে। তদন্ত সাপেক্ষে বলা যাবে আর কি, এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না। আমরা কোয়ারি করে আমরা দেখবো যে কি পরিমাণ ক্ষতি হতে পারে। অগ্নিকাণ্ডে কেউ হতাহত হননি বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। শাহিন আলম, সময় সংবাদ, ঢাকা। গাজায় ইসরায়েলি তাণ্ডবের বিরুদ্ধে ফুঁসে উঠেছে বিশ্বের বিভিন্ন দেশ। যুক্তরাজ্য, ফ্রান্স, জাপান সহ 28টি দেশ যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, গাজায় বেসামরিক মানুষের দুর্ভোগ চরম পর্যায়ে পৌঁছেছে। ইসরায়েলের মানবিক সহায়তা দেওয়ার মডেলকে বিপজ্জনক ও মর্যাদাহানিকর হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের আহ্বানকে স্বাগত জানিয়েছে হামাস, যদিও একে প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। এর মধ্যেই গেল 24 ঘন্টায় দখলদার বাহিনীর বর্বরতায় উপত্যকাটিতে প্রাণ গেছে অন্তত 60 জনের। এতক্ষণ দেখছিলেন দেশ বিদেশের খবর।